নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে সিএএ নিয়ে আলোচনা করার জন্যে। তো আজকের বিশেষ আলোচ্য বিষয়, সারা রাজ্য থেকে যে ফোনগুলো আসছে তাদের একটি মাত্রই কথা, আমার তো আগামীকাল ডেট আছে, বা আগামী পরশুদিন ডেট আছে, বা 1 তারিখে ডেট আছে, 2 তারিখে আছে, 3 তারিখে আছে, কারো 4 তারিখে, 5 তারিখে, ধারাবাহিকভাবে পরপর মানুষের ডেট আছে। তো আমরা কি করব, কোথায় যাব, আমরা কি পোস্ট অফিসে যাব? তো তাদের উদ্দেশ্যে আমার বলা, এই মুহূর্তে পোস্ট অফিসে সকল প্রকার সিএএ হ্যারিং বন্ধ আছে। তাই আমরা এমতো অবস্থায় নিজেদের সময় নষ্ট করে, কাজ নষ্ট করে আমরা ওই পোস্ট অফিসের দিকে যাব না। অর্থাৎ আমরা অপেক্ষা করব, ডিএম অফিসে আমাদের নতুন করে হ্যারিং শুরু হবে। তো নতুন করে যেহেতু হ্যারিং শুরু হবে, যাদের ডেট ডিএলসি থেকে দিয়েছিল আপনারা কোনো চিন্তা করবেন না। ডিএম অফিসে হ্যারিং সেন্টার টেবিলগুলো সেটিং হয়ে যাওয়ার পর পোস্ট অফিসের মাধ্যমে যে ডেটগুলো দিয়েছিল সেই ডেটের মানুষগুলোকে সর্বপ্রথম ডিএম অফিস থেকে ডাক পড়বে, আপনাদের এসএমএসও করবে, ফোনও করবে। আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, অহেতুক ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। হবে কি হবে না এরকম অনেকে আশঙ্কাবোধ মনে করছেন, এটা নিয়েও আপনারা কোনো চিন্তা চেতনা করবেন না। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আমাদের কথা দিয়েছেন, আপনারা সিএতে আবেদন করুন, সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব তার। স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাটা বলেছেন। আর বলেছে শুধু নয়, আমাদের মুখ্যমন্ত্রী মুখে যেটা বলেন কাজেও সেটা করেন। আপনারা এই হয়তো 4 মাস অতিবাহিত হচ্ছে সরকার, মুখ্যমন্ত্রী মুখে যেটা বলছেন সেই কাজটি করে দেখাচ্ছেন। যেটা আজকে বলছেন আগামী 10 দিনের মধ্যে সে কাজ হয়ে যাচ্ছে। তো এইরকম একজন মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছে, উদ্বাস্তু মানুষের স্বার্থে কথা দিয়েছে। আমাদের মতুয়া সমাজের মানুষ যারা পিছিয়ে পড়ে আছি, এখনো আমরা এখানে নাগরিকত্ব পাইনি। এখানেও প্রত্যেক দিন নাগরিকত্বর জন্য আমাদের বিশেষ অসুবিধায় পড়তে হয়। সেই অসুবিধায় যাতে না পড়তে হয় তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে আমাদের কথা ভেবে, আমাদের স্বার্থে তিনি যে কাজটি করেছেন, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদীজির সঙ্গে কথা বলে আমাদের এই উদ্বাস্তু মানুষের জন্যে তিনি যে কাজটি করেছেন সেটা একটা অনেক বড় কাজ। তিনি বলেছিলেন যে আমি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলেছি যে নাগরিকত্ব দেওয়ার সার্বিক ক্ষমতা যেন রাজ্য সরকারের হাতেই দেয়। সেই কথা মাফিক কেন্দ্রীয় সরকার, মহা অনুভবতার সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তারা দুজনই তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের মুখ্যমন্ত্রীর অনুরোধে সমস্ত ক্ষমতা রাজ্যের হাতে তুলে দিয়েছে যে তোমরা তোমাদের মতো করে যাচাই বাছাই করে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6টি সম্প্রদায়ের মানুষকে তোমরা নাগরিকত্ব দেবে। তারা কেউ আফগানিস্তান, কেউ পাকিস্তান, কেউ বাংলাদেশ থেকে এসেছে। বিভিন্ন সময় ধর্মীয় নির্যাতনের কারণে তারা সেই সব দেশে সংখ্যালঘু,
তাই সেখানকার সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ তাদেরকে ব্যাপকভাবে অত্যাচার করে, জমি জায়গা কেড়ে নেয়, তাদের মা বোনদের ইজ্জত লুটে নেয়। যদি কোনো মানুষ একটু শিক্ষিত হয়, মাস্টার হয়, পণ্ডিত হয়, একটু মাথা ধরা হয়, তাদেরকে টেকনিক করে ঘরের ভিতরে মেরে দেওয়া হয়। মেরে দিয়ে আবার হিন্দুদের নামে দোষ চাপিয়ে হিন্দুদেরই অ্যারেস্ট করা হয়। তার কারণ তারা যাতে অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে ওখান থেকে জমি বাড়ি গাড়ি সব ফেলে রেখে পালিয়ে চলে আসে। সেই ব্যবস্থাগুলো করছে এবং করে। এই সমস্ত সমস্যা দেখে 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 ভারতের সরকার, অর্থাৎ বর্তমান যে সরকার, সেই সরকারই আমাদের এই মানুষগুলোর কথা ভেবেছে। দেখুন, বাংলাদেশ থেকে যারা চলে এসেছিল বা চলে এসেছে বা এখনো আসছে, প্রত্যেকের, একদম প্রত্যেকের বাড়িতে 4-5 বিঘা সর্বনিম্ন জমি জমা ছিল। তাদের বাড়িতে অন্তত একটা পুকুর ছিল, সে পুকুরে মাছ আছে, ধান রাখার জন্য গলা আছে, ধানের গোলা, বেড়, আউড়ি যেটাকে বলেন, প্রায় প্রত্যেক বাড়িতে আছে। মাছের চাষের জন্য মাছের ভেড়ি আছে, দোকানপাট আছে, অনেকেই সরকারি চাকরি বাকরি করেন। এই সব কিছু ফেলে রেখে রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়ার নিচে দিয়ে AK-47 তাক করা থাকে, ইনসাস রাইফেল তাক করা থাকে, রকেট লঞ্চার তাক করা থাকে, তার মধ্য দিয়েও জীবনের ঝুঁকি নিয়ে কেন এই মানুষগুলোকে এই দেশে চলে আসতে হচ্ছে বা চলে আসলো, সেটা আপনারা একটু অনুধাবন করবেন। আর এখানে এসে আমরা সব সেকুলার হয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে আসার পর আমরা কেন এবং কি কারণে এখানে চলে এলাম এবং আসতে বাধ্য হলাম, বাধ্য করলো কারা, কি কারণ, সেই পয়েন্টগুলো ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে এখানে কিছু দেখবেন বুদ্ধি বিসি নাকি বুদ্ধি কি যেন ঘটফট আছে, তারা বিশাল সেকুলার। তাদের সাথে আপনারা একটু সাদা পাঞ্জাবি পায়জামা পরে একটা ব্যাগ ঝুলিয়ে হনহন করে হেঁটে হেঁটে নিজেকে একটু মাতব্বর সাজানোর জন্য, না 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 ওটা কোনো ব্যাপার না, আসলে একটু হয়েছিল, এমন কিছু হয় না, যাই হোক একটু হয়েছিল, আমার সাথে এমন কিছু ঘটতে পারেনি, পাশের বাড়ির মেয়েটাকে উঠিয়ে নিয়ে ওই বাঁশবাগানে ওর মাকে আর ওকে এক সপ্তাহে রেপ করেছিল, আমাদের কিছু হয়নি, কিন্তু সবাই ওরা খারাপ না, কিছু ভালো মানুষও আছে। এই যে বদমাইশ, এই বদমাইশ লোকগুলোরে কিন্তু আগে আমাদের খুঁজে বের করা উচিত, করে একেবারে পায়ের জুতো খুলে সাপাং সাপাং করে মারার দরকার। এগুলোরও বাসুন। এরা কিন্তু বাংলাদেশেও রাজাকার ছিল, এরা বাংলাদেশের রাজাকার ছিল, মানে মুক্তিযুদ্ধের পরে যে রাজাকার তৈরি হয়নি তা নয়, কিন্তু আপনারা ভালোভাবে শুনে রাখুন, রাজাকার মানে এমন কোনো জিনিস নয় যে পাকিস্তানের মানুষ। রাজাকার কথার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। তখনকার পাকিস্তানের হানাদার বাহিনীর যারা স্বেচ্ছাসেবক ছিল তাদেরকে বলা হতো রাজাকার। উর্দু ভাষায় স্বেচ্ছাসেবককে রাজাকার বলা হয়। তো এখন ওখানে যারা আছে, প্রত্যেক দিন 2-4 জন মা বোনকে, হিন্দু সম্প্রদায়ের মানুষকে রেপ, ধর্ষণ, খুন যখন করছে, যারা করছে তাদের স্বেচ্ছাসেবক, অর্থাৎ সেই রাজাকারের গোষ্ঠী, তারা ওদের সাথে মিলে মিশে কোনো রকমের একটু ব্যালেন্স করে নিজের জায়গা জমিগুলো বিক্রি করে দিয়ে টুক করে পার হয়ে এসে কিছু টাকা পয়সা নিয়ে আসে, এসে একটু জামা জুতো পরে হনন করে হাতে একটা ঘড়ি দিয়ে ঘন ঘন ঝাঁকায়, আর একটু চুলে এরকম করে একটু
চুল আসলায়, এই বদমাইশগুলোকে খুঁজে বের করতে হবে। তার কারণ এরা বলেন না 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 এমন কিছু এরা করে না, ওরা সবাই খারাপ না, কিছু লোক খারাপ আছে, সবাই খারাপ বলবো না। বদমাইশগুলোকে আপনারা চিহ্নিত করুন, এরা কিন্তু আমাদের শত্রু, এরাই কিন্তু সব থেকে বড় শত্রু। এরা ওখানেও আমাদের ক্ষতি করেছে, এখানে এসেও একদল মানুষ তারা নিজেদের বড় একেবারে সেকুলার, বড় হিন্দু এরকম ভাব দেখায়। অর্থাৎ এদের 14 বছর আগের অনেকেই তারা অন্য সম্প্রদায় ছিল, এখন তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু একটু ভেগধারী হয়েছে। হ্যাঁ, এই ভেগধারী মানুষগুলোর পিছনে কিন্তু আমাদের মানুষগুলো এসে ভুলভালভাবে তাদের সাথে গলায় গলা মিশিয়ে, কাঁধে কাঁধ মিশিয়ে, সাদা পাঞ্জাবি পরে একটু মাতব্বরি করছে। এগুলো তো ছাড়া যাবে না, এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তাহলে এখানে বসবাস করতে পারবেন না। এখান থেকে কোথায় যাবেন সে চিন্তাও করতে হবে। সেই দিন কিন্তু এরা আনার ব্যবস্থা করেছিল। বর্তমান পশ্চিমবঙ্গ এবং সারা দেশে যে সরকারটা চলছে, সেই সরকারের কারণেই এখন একটু ওই ভেগধারীগুলো একটু চুপচাপ আছে, ঘাপটি মেরে দেখছে, কিন্তু ঘাপটি মারার ভিতর দিয়েই ওদেরকে মাটির নিচে চেপে দিতে হবে, মাথা উঁচু করতে দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। তা যাই হোক, এখানে শক্তপক্ত হয়ে বসবাস করতে গেলে, বেঁচে থাকতে গেলে আপনাকে নাগরিকত্ব নিতেই হবে। আপনি এটা ভাববেন না যে আপনি 2026 সালে ভোট দিয়েছেন, আপনি এত বড় একটা নাগরিক হয়ে গেছেন তার মাধ্যমে। আমাদের অনেক মাথা মোটারা আছে, সে মাথা মোটারা আমাকে ফোন করে বলে, আমার ওয়াইফের না ভোটটা ওঠেনি, আমি আমার ছেলে মেয়ে দিয়ে আমাদের 3 জনের ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমাদের সিএ করতে হবে না, আমার ওই শ্যামলার মারে একটুখানি করতে হবে না, তার জন্য কি কি করতে হবে। তা তাদেরকে আমি বলছি যে আপনি আপনার ছেলে মেয়ে নাগরিক হয়ে গেছে, ওই বাতাসে আপনার ওয়াইফও সিএ করা লাগবে না, আপনার ওয়াইফও নাগরিক হয়ে গেছে, কে বলেছে আপনাকে সিএ করতে হবে? আপনি ওটা করবেন না, আপনি আপনার যত বড় মাথা তৈরি করেছেন অত বড় একখানা মাথা আপনার ওয়াইফের মাথায় লাগাই দেন। বুঝতে পেরেছেন এদের মানসিকতা কোথায়, এদের বুদ্ধির ঘাটেরা। ওদের 3 জনের ভোটার তালিকায় নাম উঠে গেছে, ভোট দিয়েছে 2026-এ, ওয়াইফের দেয়নি, ওয়াইফেরটা সিএ করতে পারে, ওদের করতে হবে না, ওরা বাংলাদেশ থেকে এসেছে। এই সমস্ত মানুষগুলো কিন্তু ভয়ঙ্কর মানুষ, এরা হচ্ছে বুদ্ধি বিসি। এই বুদ্ধি বিসি এরা ওখানেও কিন্তু অনেকের ক্ষতি করেছে। কেমন ক্ষতি শুনেন, একটা গ্রাম সম্পূর্ণ মনে করেন যে আমাদের সম্প্রদায়ের মানুষ, ওই হারামজাদা একদম বেছে বেছে পাকা এক মাতব্বর অন্য সম্প্রদায়ের সেই গ্রামে মনে করেন যে তার কাছে রাতের অন্ধকারে জমিটা বিক্রি করে দিয়ে ওই বদমাইশ কিন্তু এখানে চলে এসেছে। এই মানসিকতার মানুষগুলোকে আমাদের কিন্তু চিহ্নিত করে এগোতে হবে। তবে একটা কথা বলি, অনেকেই জানেন না, বোঝেন না, তাদের জন্য কথা হচ্ছে, আপনার ছেলে মেয়ে বা আপনার ভোটার তালিকায় নাম উঠতে পারে, আপনার ওয়াইফের নাম উঠতে পারে, কিন্তু আপনারা যদি সবাই বাংলাদেশ থেকে এসে থাকেন, আপনাদের সিএএতে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে হবে। তার কারণ আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, এসসি কার্ড, জমির দলিল, আপনার চাকরি বাকরি কোনোটাই নাগরিকত্বর প্রমাণ বহন করে না। এদেশের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বারবার বলেছে পাসপোর্টটাও আপনার জন্য একটা ট্রাভেলার ডকুমেন্টস, ট্রাভেল করার জন্য। আপনি ভাববেন না আপনার পাসপোর্ট আছে আপনি নাগরিক হয়ে গেছেন, ভাবার কোনো অবকাশ নেই। তাই বলবো, আপনারা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এই মহান ভারতে এসেছেন, তারা সবাই সিএতে অ্যাপ্লিকেশন করুন। অ্যাপ্লিকেশন করে আপনি নাগরিকত্ব স্বাদ অর্জন করুন। নাগরিকত্ব আপনার একান্ত দরকার, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই ভারতবর্ষে মাথা উঁচু করে বসবাস করার জন্য নিজেকে ভারতবাসী হিসাবে গর্ব অনুভব
ভাব করার জন্যে তাকে কিন্তু নাগরিকত্ব লাভ করতেই হবে। তাই বলবো আপনারা সিএতে আবেদন করবেন। সর্বনিম্ন 5,000 মানুষের সাথে আমি এ যাবৎ পর্যন্ত কথা বলেছি। কয়েক হাজার মানুষ আমার কথায় অ্যাপ্লিকেশন করেছে। বিভিন্ন ক্যাম্পে আমি তাদেরকে পাঠিয়ে পাঠিয়ে করেছি। সেই সংখ্যাটা কিন্তু কম নয়। আমাদের বাগুইয়াটি কেষ্টপুরে স্বরূপ, আমাদের ঝন্টু, আমাদের সঞ্জীব ডাক্তার, বিপুল, ঈশান, বাগদার সুব্রত, সুমন, নদিয়ার গৌতম দা, এরকম প্রচুর লোককে আমি সহযোগিতা করেছি যে আপনারা অ্যাপ্লিকেশন করুন, করিয়ে দিন। আমি এক একজন মানুষের কাছে হাজার হাজার লোক পাঠিয়েছি। এই যে মানুষগুলোর কথা বললাম, প্রত্যেকের কাছে আপনি কথা বলবেন যে কতটা খেটে খেটে মানুষকে এই সিএর ক্যাম্পমুখী করেছিলাম। তখন কিন্তু যাত্রাটা এত সহজ ছিল না। একদিকে এই পশ্চিমবঙ্গের সরকারের রসানলে ছিলাম, প্রত্যেক দিন ফোনে থ্রেট, রাস্তাঘাটে উঠতে পারতাম না। তাদের মাতব্বর হন্দর বন্দর গুন্ডদের হুমকিতে, এই কেন সিএ করাচ্ছিস, এই তুই কেন সিএ করলি, হ্যাঁ দিদি নিষেধ করেছে। কাউকে পাত্তা দিইনি। পাত্তা দিয়েই নেই বিধায় আজকে কিন্তু ওই যে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আমাদের এই পশ্চিমবঙ্গে 24,000 25,000 যে মানুষ সার্টিফিকেট পেয়েছে, সেই সার্টিফিকেট পাওয়ার পিছনে আমারও কিন্তু একটা বড় অবদান আছে। সেটা আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন তারা প্রত্যেকেই জানেন। এখন দেখবেন অনেক এমপি, অনেক এমএলএ, অনেক কেউ বলবে আমি এই ওয়ার্ডের অমুক নেতা, কেউ বলবে আমি ওই মণ্ডলের সভাপতি, কেউ বলবে সেক্রেটারি, আমি অনেক কিছু করেছি। এ সমস্ত একটু গোল্লা গোল্লা কথাবার্তা, কাউকে কিন্তু খুঁজে পাইনি আমরা। অনেক সময় বলেছি আপনারা একটা ক্যাম্প করুন, আমরা আসছি, আমরা যাব। না 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 না, এখন এখানে করা যাবে না, ওরে বাবা খুব সমস্যায় আছি। এখন বলবে দেখবেন যে সেই প্রথম দিন থেকেই আমি এই নিয়ে কি কষ্ট করে লোককে বুঝাতে পারিনি, করতে পারিনি। অনেক ভালো ভালো পোর্টফোলিও আছে এখন অনেকের, তারা এখন বলে আমি প্রথম দিন থেকে সিএ নিয়ে কাজ করেছি। আরে কে কে কি কাজ করেছো না করেছো আমরা জানি। আমার গুরু কবি অসীম সরকার, আমার পূজনীয় আমাদের শান্ত ঠাকুর মহাশয়, সৌগত ঠাকুর মহাশয়, আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় অশোক কীর্তনীয় মহাশয়, এমএলএ স্বপনদা, এইরকম কিছু মানুষ ছাড়া এই রাজ্যে কাউকে কিন্তু আমরা খুঁজে পাইনি। সুবোধদা, সুকান্ত মজুমদার, এরকম কিছু কিছু মানুষ আছে, অত নাম এখন আর বলতে পারছি না। কিন্তু হালে পড়ে অনেকেই বলছে সে নাকি সিএ এক্সপার্ট। আমাদের মধ্যম গ্রামের লিটন স্যার, মধ্যম গ্রামের দীপঙ্কর রায় দাদা, আমরা কিন্তু এই সিএ নিয়ে সত্যি অনেক কষ্ট করেছি। অনেকের খিস্তি গালাগালি অনেক কিছু শুনেছি, তারপরেও কিন্তু আমরা একদিনের জন্য থেমে থাকিনি। তাই ভাই বন্ধু, তোমরা যে যেখানেই থাকো, যদি তোমরা উদ্বাস্তু মানুষ হও, বাংলাদেশে জন্ম হয়ে থাকে, তাহলে তোমরা আর কাল বিলম্ব না করে সিএতে আবেদন করো। আবেদন করার জন্য সার্বিক সহযোগিতা আমরা করব। বিভিন্ন এলাকায় ক্যাম্প আছে, যদি মনে করো তারা ভুলভাল করছে আমাদের সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার 9804682324। ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি থাকতে পারেন,
আমরা সার্বিক সহযোগিতা করে আপনাদের সিএতে আবেদন করার সহযোগিতা করব। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকতে পারেন, আপনি ফোন করবেন আপনার জেলায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি আপনাদের ফোন করে বলে দেব, ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে করবেন। যদি মনে করেন যে না সেখানে করবেন না, আমাদের এখানে আসবেন, আমাদের এই উত্তর চব্বিশ পরগনায় প্রচুর ক্যাম্প আছে, যে ক্যাম্পে আপনার মনোনীত হবে আমি সেই ক্যাম্প থেকে আপনাদের সিএতে আবেদন করে দেব, কোনো ভুলভাল আবেদন হবে না, এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি। তো তোমরা যারা প্রত্যেকদিন আমার বক্তব্য শোনো, আমার ভিডিও শোনো মন দিয়ে, তাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে তাদেরও একটু উপকার হয়। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক দিনের বক্তব্য আমার চ্যানেলে তোমরা জানতে পারবে, সিএএ নাগরিকত্বের বিষয় নিয়ে, তাছাড়া বিভিন্ন রাজনৈতিক আলোচনা আমাদের এই চ্যানেলে হবে। তো যাই হোক, শহর বন্দর গ্রামগঞ্জে সকল দর্শক শ্রোতা ভাই বন্ধু যারা আছো, সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করব। তার আগে আমার পূজনীয় গুরুজনদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।